বলা হয় যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো হচ্ছে মুক্তমনাদের বিচরণ ক্ষেত্র। এটা হচ্ছে প্রগতিশীলদের জায়গা এবং অনেকেই এটা বলেন যে হচ্ছে হিজাবি, নিকাবিরা হচ্ছে প্রগতিশীলতার অন্তরায়। তো এক্ষেত্রে আপনি কি মনে করেন? আপনি নিজেও হিজাব পড়েন। তো আপনার কাছে কি মনে হয় যে হিজাব, নিকাব প্রগতিশীলতার অন্তরায়? আসলে আমাদের বুঝতে হবে যে প্রগতিশীলতা বলতে কি বোঝায়। এক মানে পোশাক কিংবা একটি জীবন ব্যবস্থা কখনো প্রগতিশীলতা হতে পারে না। এটা আসলে বোঝায় যে মানুষের বৌদ্ধিক চিন্তা, চিন্তার স্বাধীনতা, যুক্তিবোধ এগুলো দিয়ে আসলে প্রগতিশীলতা বোঝায়। তো আমরা যদি পশ্চিমা মানদণ্ড দিয়ে এটা জাজ করার চেষ্টা করি তাহলে আমার মনে হয় যে এটা আসলে সংকীর্ণ মন মানসিকতা। কারণ একটা মানুষের পোশাক দিয়ে কখনো নির্ধারণ করা উচিত না যে সে নেতৃত্ব দিতে পারবে কিনা, তার বুদ্ধি আছে কিনা, সে কথা বলতে পারবে কিনা। ইসলামে কিন্তু আসলে নারীদেরকে শিক্ষার ব্যাপারে এবং তার মর্যাদার ব্যাপারে অনেক বেশি উৎসাহিত করা হয়েছে। কোরআনের প্রথম শব্দ যেটা নাজিল হয় সেটা হচ্ছে ইকরা। ইকরা মানে হচ্ছে পড়ো। পড়ো। সেখানে কিন্তু কখনো আল্লাহ বলে নাই যে পুরুষেরা পড়ো, নারীরা পড়ো না। সেটা কিন্তু সবার কথা বলেছে, যে পড়ো দিয়ে সবাইকে বলেছে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। এবং আমরা দেখি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নারী সাহাবীদের মধ্যে সব থেকে বেশি হাদিস রচনা করেছেন। এবং সেই সময়ে অনেক নারী সাহাবীরা ছিলেন যারা এরকম জ্ঞান চর্চার সাথে যুক্ত ছিল, হাদিস রচনা করেছে, ইসলাম প্রচার করেছে, যুদ্ধও করেছে, এরকম অনেকেই আছে। তো এই আমার মনে হয় যে ইসলাম কখনো বলেনি যে এইগুলো মানে এটা কখনো সাংঘর্ষিক হতে পারে না। ইসলামে কিন্তু বলা আছে যে বিয়ের ক্ষেত্রেও মানে যে কনে তার মতামত নাও জরুরি। মানে জীবনসঙ্গীর ক্ষেত্রেও তার মতামতের গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এমন অনেক ঘটনা আছে যে স্বামী মারা যাওয়ার পরে মহাসা ইসলাম তাকে উৎসাহ দিচ্ছে যে তুমি আরেকটা বিবাহ করো। তো সব জায়গা থেকে কিন্তু নারীরা আগানো ছিল। তো এখন প্রগতিশীলতা দিয়ে যদি আমরা শুধু ওই পোশাক বা হচ্ছে একটা নির্দিষ্ট জীবনচর্চার কথা ভাবি তাহলে সেটা ভুল। ইসলাম যে প্রগতিশীলতা বলতে আসলে যে জিনিসটা বোঝায় সেটা কখনো হিজাব নিকাবের সাথে সাংঘর্ষিক হতে পারে না। এবং এটার জবাব কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলোতেই হয়েছে, যে 4টা যে সংসদ নির্বাচন হলো বিশ্ববিদ্যালয়ে, সেখানে কিন্তু এই হিজাব পরে যে আমরা জিতে এসেছি এবং এটা কিন্তু একটা অনেক বড় বিপ্লব ছিল। এবং এটা আমরা প্রমাণ করেছি যে এই যে নেতৃত্বে কিন্তু কখনো বোরকা হিজাব বাধা হতে পারে না। এই যে আমি আজকে কথা বলতেছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেছি, তো এগুলো হচ্ছে কখনো আমার বোরকা বা আমার হিজাব তো বাধা হচ্ছে না। আমার কাছে মনে হয় যে এগুলো আমাকে আরও স্ট্রং বানাচ্ছে দিন দিন, যে আমি মানুষকে বলতে পারতেছি যে হিজাব বা বোরকা কখনো বাধা হতে পারে না। যারা হচ্ছে একটু ভয় পায় কথা বলতে, হিজাব নিকাব করে যারা, তাদের জন্য এটা একটা অনেক বড় শিক্ষা এবং তাদের সাহস হতে পারে যে না ওরা পারতেছে তাহলে আমরা কেন পারবো না, এটা থেকেও তারা আসতে পারে। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি ক্যাম্পাসগুলোতে হচ্ছে ছাত্রলীগের তাণ্ডব ছিল। তারা গণরুম, গেস্ট রুম এই ধরনের নাম দিয়ে তারা ছাত্রদের উপর নির্যাতন চালিয়েছে। তো ভবিষ্যতে কি জাকসুর মাধ্যমে এরকম লেজুর ভিত্তিক কোনো রাজনীতি চালু হওয়ার সম্ভাবনা আছে কিনা? ফ্যাসিস্ট যখন দেশ থেকে পালালো, এরপরে বাংলাদেশের এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অবস্থা অনেক বেশি পরিবর্তন এসেছে। আগে দেখা যেত যে শুধুমাত্র ছাত্রলীগের রাজনীতি প্রকট ছিল, বাকি রাজনীতি তেমন কোনো প্রভাব ছিল না ক্যাম্পাসে। আমাদের ক্যাম্পাসে বাম সংগঠনগুলো তখন সক্রিয় ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে গণ অভ্যুত্থানের পর কিছু নতুন রাজনৈতিক দল উঠে এসেছে। তারা তাদের চিন্তা চেতনা প্রকাশ করছে, দেশের জন্য কথা বলছে। তেমনি ছাত্রদল এবং হচ্ছে শিবিরও আসছে এখন। তো এখন ক্যাম্পাস একটা অনেক সুন্দর হয়েছে, যে মানে সব দল মতের মানুষ একসাথে কাজ করছে। এবং ক্যাম্পাসে এখন পর্যন্ত অন্তত আমাদের বিশ্ববিদ্যালয় গণরুম কালচার তৈরি হয়নি বা র্যাগিংয়ের ঘটনাও ঘটছে না। জাকসু থেকে অ্যান্টি র্যাগিং সেল গঠন করা হয়েছে। আমরা যখনই কোথাও খবর পাই যে এখানে র্যাগিং হচ্ছে আমরা সেখানে যাই এবং অ্যাকশন নিচ্ছি। এবং আমাদের ক্যাম্পাসে
একই সাথে 24 ঘন্টার ভিতর 16 জনকে বহিষ্কার করা হয়েছে সাময়িক আচ্ছা। র্যাগিংয়ের জন্য। আমরা র্যাগিংকে কোনোভাবেই প্রশ্রয় দিব না, এবং চাকসু যখন আছে, আমরা যখন দেখব যে গতকালকেও বিশ্ববিদ্যালয়ে একটা মাদকের ঘটনা সামনে এসেছে, সেখানেও কিন্তু চাকসু তৎপর ছিল এবং সেখানে প্রদর্শনে গিয়েছে, চাকসু একসাথে সেখানে গিয়ে ওই মাদক দ্রব্যগুলো উদ্ধার করেছে। তো বিশ্ববিদ্যালয়ে কোনো টেন্ডারবাজি হোক কিংবা ক্যান্টিনে বাকি খাওয়া হোক বা টর্চার করা হোক, গেস্ট রুম করা হোক, যেটাই হোক, সেটা আমরা কখনো প্রশ্রয় দিব না এবং আমরা সবসময় এর বিরুদ্ধে থাকবো। সামনে জাতীয় নির্বাচন, তো চাকসু কি নির্বাচিত সরকারের এজেন্ডা বাস্তবায়ন করবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ না করে? চাকসুতে আমরা যারা আছি, আমরা সবাই রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তি। আমাদের সকলের আলাদা মতাদর্শ থাকতে পারে, ব্যক্তিগত পছন্দ থাকতে পারে, ব্যক্তিগত দলের জন্য সে ভোটও চাইতে পারে, সেটা ফেসবুকে পোস্ট করে হোক বা যেভাবেই হোক, কিন্তু সেটার প্রভাব জাকসু একটা বডি, সেটার উপরে আসবে না। জাকসুর কোনো ব্যক্তি তার স্বতন্ত্র স্বাধীনতা আছে যে সে তার একটা চাওয়া থাকতে পারে, সে এই দলের জন্য কাজ করবে বা সে এই দল জিতে আসুক, কিন্তু আমরা জাকসু একটা বডি হিসেবে কখনো কোনো সরকার, সে যে সরকারই আসুক, তার এজেন্ডা বাস্তবায়ন করব না। আমরা জাতীয় বিভিন্ন ইস্যুতে কথা বলি এবং আমরা বলবো সে যেই সরকারই আসুক সামনের নির্বাচনে, তার যদি কোনো কাজ থাকে যেটা প্রশ্নবিদ্ধ, আমরা সেটারও সমালোচনা করব, কিন্তু সরাসরি আমরা কোনো সরকারের এজেন্ডা বাস্তবায়ন করব না। আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি, শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি হিসেবে বানিয়েছে, আমরা তাদের জন্যই কাজ করব। ভবিষ্যতে কি আপনার জাতীয় রাজনীতিতে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? এই প্রশ্নটা আমাকে অনেক করা হয়। এখন পর্যন্ত জাতীয় রাজনীতির কথা ভাবিনি। একটা বিশ্ববিদ্যালয় চালাতে গিয়ে অবস্থা বুঝি যে আল্লাহ কত কঠিন, তো দেশ চালানো না জানি কত কঠিন হবে। এখনও সেভাবে প্রস্তুত না। ভবিষ্যতে কি হবে বলা তো যায় না, আল্লাহ তাকদিরে যা লিখে রেখেছেন। ক্যাম্পাসে আপনার সাংবাদিকতার অভিজ্ঞতা শুনতে চাচ্ছি। আমি বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাথে যুক্ত ছিলাম 3.5 বছর। আমার জীবনে সব থেকে ভালো মুহূর্তগুলো কেটেছে আমার প্রেস ক্লাবে। প্রেস ক্লাব হচ্ছে আমরা শুধু যে সংবাদ সংগ্রহ করতাম সে বিষয়টা না, আমাদের সবার সাথে একটা বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। আমরা সবাই একসাথে সারাদিন থাকতাম। দেখা যেত যে একদিনে 4টা থেকে 5টা ইভেন্ট পড়ে যেত, বিভিন্ন সংগঠনের বিভিন্ন টিচারদের প্রোগ্রাম থাকতো, সেগুলোতে আমরা সারাদিন যেতাম। ওখানে গিয়ে সংবাদ কালেক্ট করতাম, মাঠে ময়দানে দৌড়াদৌড়ি করতাম। তো এটা করতে গিয়ে জিনিস হয়েছে যে আমার বিভাগ থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, যেটা আমার আফসোস এখনও হয়, যে সবাই যখন একসাথে কোথাও পিকনিক করতেছে সে জায়গায় আমি সংবাদ কালেক্ট করতে চলে গিয়েছি। 2টা ক্লাসের মাঝে আধা ঘন্টার ব্রেক, সে সময় হচ্ছে শিক্ষক লাউঞ্জে একটা প্রেস ব্রিফিং হবে, আমাকে সেখানে ছুটতে হচ্ছে। যে জায়গায় সবাই মিলে গল্প করতেছে সেখানে আমি ওগুলো কালেক্ট করতেছি। তো দেখা গিয়েছে যে আমার বিভাগে আমি সময় কম দিয়েছি, সিনিয়র জুনিয়রদের সাথে সম্পর্ক একটু কম তৈরি হয়েছে। ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডদের দেখা যেত যে সময় দিতে পারতাম না। তারা বলতো যে 3টায় এখানে যাব, 3টায় হঠাৎ করে একটা প্রোগ্রাম পড়ে গেছে, তখন তাদেরকে একটু বুঝাতাম যে না না থাক, আজকে না যাই, এরকম একটু কাজ পড়েছে। তারা খুব অ্যাপ্রিসিয়েট করতো, আমাকে সাহায্য করতো। তো সেই সময় আমি হচ্ছে আবার লিখতে খুবই পছন্দ করতাম। আমি ছোটোকাল থেকে একদম যখন আমি সরসরা পড়তে পারতাম না, তখন থেকে আমার হাতে বই, আমার আব্বু বই পড়তো, আব্বু আমাকে বই ধরিয়ে দিত। আমি যখন প্লেতে পড়ি তখন থেকে বই মেলায় যাই প্রতি বছর। আমার এখন পর্যন্ত কখনো বই মেলা মিস হয়নি। তো শুধুমাত্র কোভিডের সময় বন্ধ করে দিয়েছিল, ওই কারণে একটা মিস গেছে, এছাড়া আমি প্রতি বছর বই মেলায় যাই। তো বই ছোটোকাল থেকে পড়ে পড়ে বড় হয়েছি। তো আমার মনে হতো যে শুধু বই পড়বো, তাহলে একটু লেখাও তো দরকার। সে জায়গা থেকে হচ্ছে প্রেস ক্লাবে যাওয়া। তো রেগুলার নিউজের সাথে বিভিন্ন ফিচার লিখতাম, কলাম লিখতাম, ছোট গল্প লিখতাম। তো ভালো লাগতো অনেক। আমার ওই সময়টা আমি অনেক বেশি মিস করি, যে আমার মনে হয় যে এটা আমার জীবনে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা সময় ছিল, যে আজকে যে মেঘলা, সেই মেঘলাকে তৈরি করেছে প্রেস ক্লাব।